আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। চীনা নেভাল বেসকে ভয়ঙ্কর আক্রমণ করে উড়িয়ে দিল আরাকান আর্মি। আপনারা জানেন মায়ানমারের সাথে চীনের এতটাই ভালো সম্পর্ক যে কার্যত মায়ানমারের একের পর এক সম্পত্তিতে চীনা আধিপত্য কিন্তু দেখা গেছিল। সেরকমই লার্জেস্ট একটি নেভাল বেস ক্যাম্প কিন্তু এই চীন সরকার মায়ানমারে করেছিল। সেই বেস ক্যাম্পের নাম হলো কিয়াকফু নেভাল বেস ক্যাম্প। পার্টিকুলারলি এই অঞ্চলটিকে চীন নিজের মতো করে সাজিয়ে $10 বিলিয়ন প্রজেক্ট এখানে কিন্তু একের পর এক নিতে শুরু করেছিল চীন সরকার। আর আরাকান আর্মি এবার এই পার্টিকুলার বন্দরটি তাদের নিজেদের অধীনে নিয়ে নিল। এই পার্টিকুলার বন্দর তৈরি করার পিছনে চীনেরও কিন্তু একাধিক ষড়যন্ত্র লুকিয়েছিল। ভারতবর্ষ কিন্তু সবার প্রথমে এই বন্দরের বিরোধিতা করে। পরবর্তীকালে মায়ানমার সরকারের সঙ্গে কালাদান বন্দরের প্রজেক্ট যখন ভারতবর্ষ নেয়, তখন কিন্তু চীনের এই পার্টিকুলারলি বন্দরের বিরোধিতা থেকে ভারত সরকার সরে আসে। এই বন্দরটি চীন কেন বানিয়েছিল? কারণ পার্টিকুলারলি বে অফ বেঙ্গলের অঞ্চল থেকে চীন কিন্তু অয়েল ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে। আর এইখানে যদি তাদের একটা নেভাল বেস ক্যাম্প তৈরি করা যায়, তাহলে শুধুমাত্র ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপর নজরদারি করবে সেটা নয়, বে অফ বেঙ্গল কেন্দ্র করে ইন্ডিয়ান ওশিয়ানের উপর ভারতের আধিপত্যের উপরও কিন্তু নজর তৈরি করতে চেয়েছিল চীন সরকার। আর আরাকান আর্মি আজকে সেই বন্দর এরিয়াতেই কিন্তু টার্গেট করলো। প্রথমে কিন্তু মায়ানমার সরকার এই আরাকান আর্মিদের মানে এই পার্টিকুলার আরাকান আর্মিদের জায়গার এই বন্দরটিকে দিতে চায়নি। দীর্ঘ নেগোসিয়েশনের পর 2023 সালে মায়ানমার কিন্তু এই জায়গাটি চীনের হাতে হস্তান্তর করে। প্রথমে চীন বলে তারা $7.5 বিলিয়ন খরচ করে এখানে পোর্ট তৈরি করবে এবং বাকি $1.5 বিলিয়ন তারা স্পেশাল ইকোনমিক করিডর তৈরি করবে এই বন্দরকে কেন্দ্র করে। এবার দেখুন, চায়না ইকোনমিক করিডর তৈরি করা মানেই কোনো না কোনো ঝুট ঝামেলা এসে পড়া। মানে আলটিমেটলি মানুষ তো দিয়ে দেয়, মানে একটা দেশ চায়নার হাতে কোনো নির্দিষ্ট এলাকা দিয়ে দেওয়ার পর রিয়েলাইজ করতে শুরু করে চায়না কিন্তু ষড়যন্ত্র করে ভুলভাবে এই দেশের সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? পাকিস্তানের এই পাকিস্তান চায়না করিডর। সেই করিডর তৈরি হওয়ার পর থেকে বালুচিস্তান সমস্যা কিন্তু মাথাচাড়া দিয়ে বসে। আর আজকে আরাকান আর্মি এই রকম চীনার এই প্রজেক্ট বন্দর এরিয়া কার্যত বোমা মেরে উড়িয়ে দিয়ে নিজেদের দখলে এই রাখাইন স্টেটের এই অঞ্চলটিকে নিজেদের দখলে নিয়ে নিল। ইতিমধ্যেই এই রাখাইনে যে চায়না ক্লেভগুলো আছে সেখানে তথ্য বলছে 20,000 লোক ঘরছাড়া। এমনকি এই অঞ্চলে যারা এইড পৌঁছাতে যাচ্ছে তারা তথ্য এসে দিয়েছে যে এই অঞ্চলে প্রায় 10টারও বেশি যে গ্রাম, সেই গ্রামকে দখল করে নিচ্ছে আরাকান আর্মি এবং 4,000 লোক এই অঞ্চলে এখনো কিন্তু ঘরছাড়া। আরাকান আর্মি তাদের নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে এই জায়গাটিকে ঘোষণা করার কিন্তু তোড়জোড় শুরু করেছে। 17টার মধ্যে 11টি গ্রাম টাউনশিপ যেটাকে বলা হয় নিজেদের দখলে নিয়ে নিয়েছে আরাকানরা। আর এরপরে চায়না মায়ানমার ইকোনমিক করিডরের অন্যতম বিগেস্ট পার্ট এই বন্দর নেভাল বেস ক্যাম্পটি আরাকানরা নিজেদের দখলে নিয়ে নিল, যার ফলে চীন কিন্তু একটু বিপাকে পড়লো। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই চায়না এই জায়গাটিকে নিজেদের দখলে নিয়েই সবার প্রথমে অয়েল পাইপলাইন বানানো শুরু করেছিল। অর্থাৎ পূর্ব এশিয়া থেকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় নিজেদের তেলকে ইম্পোর্ট করার একটা পরিকল্পনা কিন্তু চায়না সরকার করেছিল। এবং এই পার্টিকুলার দ্বীপটি থেকে চায়নার দৈর্ঘ্য চায়নার দ্বীপের দৈর্ঘ্য হলো 1700 কিলোমিটার। আস্তে আস্তে চীন চাইছিল মায়ানমারের সঙ্গে চায়না কোনো না কোনোভাবে লিঙ্ক আপ করে এই 17 কিলোমিটারের একটি ব্রিজও তৈরি করার। অর্থাৎ ছলে বলে কৌশলে এই নেভাল ঘাঁটিটিকে কেন্দ্র করে চীন কিন্তু নিজেদের আধিপত্য মায়ানমারেও আরো বাড়ানোর চেষ্টা করেছিল। এখানে ভারতেরও কিন্তু বিভিন্ন বিপদের সম্ভাবনা তৈরি হয়েছিল। ভারত তখনও কালাদান এই বন্দর প্রজেক্ট কিন্তু মায়ানমারের সঙ্গে ডিল করেনি। তার আগেই ভারত সরকার মনে করেছিল যদি এই অঞ্চলে চীনা বন্দর থাকে তাহলে ভারতের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন যে বেস, সেই সাবমেরিন বেসের কিন্তু কাজকর্ম বিঘ্নিত হবে। শুধু তাই নয়, বে অফ বেঙ্গলের আধিপত্য এবং ইন্ডিয়ান ওশিয়ানের যে কর্তৃত্ব তা কিন্তু চীনের হাতে অফিসিয়ালি চলে যেতে পারে। আজকে আরাকান আর্মি এই বন্দরটিকে কিন্তু নিজেদের দখলে নিয়ে চীনা আগ্রাসন থেকে সম্পূর্ণভাবে বয়কট করে চীনকে এই জায়গা থেকে কিন্তু বের করে দিল আরাকান আর্মি।
দেখুন, এখানে ভারতেরও খুশি হওয়ার যেমন কারণ আছে, ভারতের কিন্তু একটা অস্বস্তিরও কারণ থাকতে পারে। কারণ এই রাখাইন স্টেটে অবস্থান করছে সিটিইউ পোর্ট। এই সিটিইউ পোর্টও কিন্তু কালাদান বন্দরের অন্যতম একটি গ্রেট প্রজেক্ট। যদি আরাকানদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক এই মুহূর্তে স্থিতিশীল, যদি এখানে একটু ডিসপুট দেখা যায় এবং আরাকানরা যদি সিটিইউ বন্দরটি নিজেদের দখলে নিয়ে নেয়, তাহলে ভারতবর্ষ কিন্তু কোনো না কোনোভাবে একটু সমস্যায় পড়তে পারে। যদিও অজিত দেওয়াল একটি মিটিং করে আরাকানদের সঙ্গে পুরো বিষয়টা আপাতত সেটেলমেন্টের জায়গায় নিয়ে গেছেন, এবং চীন কিন্তু সব থেকে বেশি বিপদে পড়লো এই বন্দরটিকে আরাকানরা নিজেদের দখলে নিয়ে নেওয়ায়। এই পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে কিছুদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হতে শুরু করেছে, কিছুটা অস্বাভাবিক অ্যাক্টিভিটি। কিছুদিন আগে বাংলাদেশের প্রায় 15 থেকে 16 জন জেলেকে আরাকানরা কিন্তু নিজেদের দখলে নিয়ে নেয়। এর আগে যখন আরাকানরা এই সকল বাংলাদেশের জেলেদের নিজেদের অধীনে নিয়ে নিত, মানে মারধর থেকে গ্রেফতার করত, তখন এদেরকে ছাড়ার বিনিময়ে হিউজ পরিমাণে মুক্তিপণ দাবি করতেন। কারোর থেকে 2 লাখ টাকা চাইতেন, কারোর থেকে 3-4 লাখ টাকা চাইতেন। কিন্তু এবার জেলেদের থেকে কি জানার চেষ্টা করেছে আরাকানরা জানেন? তাদের এই যে বাংলাদেশের সেনাবাহিনীর কাজকর্ম কিভাবে হয়, আসলে সেনাবাহিনীর কোন কোন জায়গায় বেস ক্যাম্প আছে এবং সেনাবাহিনীর চেক পয়েন্ট ঠিক কোন কোন জায়গায় আছে, সেই ধরনের তথ্য এই বাংলাদেশের জেলে নাগরিকদের থেকে চাওয়ার চেষ্টা করেছে আরাকান আর্মি। এবং জেলেরা এসে বলছেন রাঙামাটি এবং বাংলাদেশের একাধিক অঞ্চলের বাসিন্দাই এই আরাকান আর্মিতে কর্মরত। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকরাই আরাকান আর্মির দলে যোগ দিচ্ছে, তা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। এবার প্রশ্ন হলো, সেনাবাহিনীর বিরুদ্ধে এত কিসের এদের রাগ? সেনাবাহিনীর বিরুদ্ধে রাগটা খুবই সহজ, কারণ মোহাম্মদ ইউনূস এই আরাকানদের পাল্টা দিতে গিয়ে এই কক্সবাজার এরিয়াতে হিউজ নাম্বার অফ রোহিঙ্গাকে জায়গা দিয়ে দিয়েছেন। শুধুমাত্র রোহিঙ্গাদের জায়গা দিয়েছেন সেটা নয়, পাকিস্তান থেকে অস্ত্র ঢাকাতে আসছে এবং সেই অস্ত্র ঢাকা থেকে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মানে রোহিঙ্গাদের সশস্ত্র করে এরা আরাকানদের বিরুদ্ধে যুদ্ধে লাগানোর পরিকল্পনা কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস করছেন। এই তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় যখন ছড়িয়ে পড়ে, তখন এই ধরনের তথ্য আরো বের করার জন্য একের পর এক জেলেকে অপহরণ করছে আরাকান আর্মি। এবং নাফ নদীতে যখনই বাংলাদেশের জেলেরা যাচ্ছেন, আপনি নিশ্চিত থাকুন এরা আসলে আরাকানদের দখলে চলে যাচ্ছেন। এরকম বলি, আবার আমাদের দেশের কিছু তথ্য বলার চেষ্টা করেছিল, আমরা বলি না, এখন তো ওই কথা সব সময় তো বলা যায় না। এই জন্য যে শাহপুরের দ্বীপে কই বাহিনী আছে, আমরা বলতেছি, আমি বলতেছি আমাদের যে ভাই আছে ওরা, আমাদের আরো 60 জন যে জেলে আছে ওরা সবাই আছে। একজন তো আমার দুঃখ করে বলছিল এই বিভৎস অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি, আমাকে সাদা ভাত অবধি খেতে দিয়েছে। এবার এখানেই প্রশ্ন হলো, বাংলাদেশের জেলে বা নাবিকদের এই দুর্দশার কারণটা অ্যাকচুয়ালি কি? অল্প দিছে আর কি খাবার দিছে? সাদা ভাত আর এই যে খেলা গাছ সিদ্ধি করে দিছি, না খাওয়া যায় না। তারপরেও ফরানটা বাঁচার জন্য খাইছি। মনে ছিল না, আমার কল্পনায় হয় না আমি যে আবার দেশে ফিরে আসতে পারবো। কেন মোহাম্মদ ইউনূস এই সম্পূর্ণ বিষয়টা আজ অব্দি নির্মূল করতে পারলেন না? আরাকানদের থামানোর জন্য আরাকানদের সঙ্গে বৈঠক অ্যারেঞ্জ করারও চেষ্টা তো এই মোহাম্মদ ইউনূস করেননি, করলেও হয়তো আরাকানরা পাত্তা দিতেন না। উল্টে রোহিঙ্গাদের দিনের পর দিন হাতে অস্ত্র দিয়ে আরাকানদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছেন। দেখুন, সব মিলিয়ে চায়নার বেস ক্যাম্প অ্যাটাক এবং একের পর এক জেলের অপহরণের পর নিশ্চিতভাবে ভারতের এই 7 সিস্টার্স অঞ্চল, কুকি সাম্রাজ্য এবং মেঘালয় মণিপুরকে নিয়ে এই পার্টিকুলারলি অঞ্চলেও কিন্তু একাধিক দোদুল্যমনতার সৃষ্টি হয়েছে। ভারত সরকার শেষ 1 সপ্তাহ ধরে এই মণিপুরকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু নিতে শুরু করেছে। আমি একটু আপনাদের বলে দিই, বর্তমানে এই 7 সিস্টার্স অঞ্চলের 2টি রাজ্য মণিপুর এবং মিজোরামের অবস্থাটা কি এবং ভারত সরকার ঠিক কি কি ভাবছে এই পুরো বিষয়টায়। দেখুন, আগে অমিত শাহর হোম সেক্রেটারি ছিলেন অজয় বল্লভ। এই হোম সেক্রেটারি থাকাকালীন তিনি কিন্তু ইন্টারনাল সিকিউরিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছিলেন। এই অজয় বল্লভকেই ভারত সরকার কিন্তু এই মুহূর্তে মণিপুরের গভর্নর করে পাঠিয়েছেন, যা নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক। অর্থাৎ মণিপুরে যে সকল বিদ্রোহী গোষ্ঠী আছে তারা কোন কোন পথে অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং 7 সিস্টার্সকে হুমকি বা হুঁশিয়ারির পিছনে বিদেশি কোনো শক্তি আছে কিনা তা কিন্তু এই রাজ্যপাল স্যার ভালো করে জানেন। ফলে অজয় বল্লভকে পাঠিয়ে কেন্দ্রীয় সরকার সকলের আগে মাস্টার স্ট্রোকটি ছেড়ে দিয়েছেন। এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা ছিল মণিপুর এবং মিজোরামের একাধিক এক্সিকিউটিভের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা কিন্তু অনেক কম হতো, নিজেদের মধ্যে বৈপরীত্য দেখা যেত। মিজোরামে এখানে ভারত সরকার প্রাক্তন জেনারেল VK সিংকে গভর্নর করে পাঠিয়েছেন।
অর্থাৎ দুজনই রাষ্ট্রের একদম পাঠানো অনুগত সৈনিক, একজন দেশের প্রাক্তন জেনারেল এবং একজন দেশেরই প্রাক্তন হোম সিকিউরিটি মানে হোম সেক্রেটারি। অর্থাৎ বুঝতেই পারছেন এই অঞ্চলের সিকিউরিটি এবং ইন্টারনাল সমস্ত বিষয় নিয়ে ভারত সরকার ঠিক কতটা উদ্গ্রীব। পাশাপাশি দুদিন আগে একটি খবর আমাদের সামনে আসে, সেখানে বলা হয় যে একজন মিজোরামের এমপি নাকি বিদ্রোহী কুকি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে চলে গেছেন। আর কিছুদিন আগে মানে এই ঘটনার কিছুদিন আগে মিজোরামের যে মুখ্যমন্ত্রী তিনি আমেরিকায় গিয়ে একটি ইভেন্টে একটি মানে কথা বলে ফেলেন। সেখানে গিয়ে তিনি বলেন ব্রিটিশদের জন্য পার্টিকুলারলি মিজোরাম, মণিপুর এবং এই পার্বত্য অঞ্চলের যে সকল বিদ্রোহী গ্রুপ আছে তারা নাকি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা ভুলভাবে এই পুরো বিষয়টিকে দ্বিখণ্ডিতকরণ করেছে বলে তারা খ্রিস্টান রাষ্ট্র কিন্তু গঠন করতে পারেননি। শেখ হাসিনাও কিন্তু একই কথা বলেছিলেন যে আমেরিকা চায় এই পার্টিকুলারলি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে। এবার এখানেই প্রশ্ন হলো, কুকি জনগোষ্ঠীর মানুষ কিন্তু শুধু ভারতে নেই, কুকি জনগোষ্ঠীর মানুষ মায়ানমারেও আছে, কুকি জনগোষ্ঠীর মানুষ মানে এই চট্টগ্রামের অঞ্চলেও আছে। এবার ভারত সরকার যদি অলরেডি বার্মিজ কুকিদের রিচ করে এবং ইন্ডিয়ান কুকিদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সেটেলমেন্টের জায়গায় আসে, তাহলে প্রশ্ন হলো এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি এবং চাকমা সম্প্রদায়কে একত্রে নিয়ে ভারতবর্ষ কি নতুন বড় কিছু ভাবতে পারে কি পারে না, এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে। কেন উঠতে শুরু করেছে? কারণ এতদিন অবধি যারা ভারতের বিপক্ষে আক্রমণ চালাচ্ছিল সেই ইন্ডিয়ান কুকি গোষ্ঠী এখন কিন্তু দেখা যাচ্ছে মিজোরাম সরকারের সঙ্গে সমঝোতায় চলে এসছে। অর্থাৎ মিজোরামের সঙ্গে তারা এবার একটি মার্জার সাইন করছে, যেখানে তারা মানে হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে এসে ভারতের সঙ্গে থাকতে চাইছে। আর মণিপুর কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্ট রুলের আন্ডারে। ফলে সব মিলিয়ে বলা যায় মিজোরাম মানে এই মণিপুরকে কেন্দ্র করে ভারত সরকার অত্যন্ত তৎপরতা দেখাতে কিন্তু শুরু করে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, বার্মিজ যে ট্রাইবরা আছে তারাও যদি ভারত সরকারের অধীনে চলে আসতে চায় এবং এই মায়ানমারের আরাকানদের কেন্দ্র করে যে নতুন উদ্ভট ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে ভারত সরকার যদি এদেরকে সিকিউরিটি দিয়ে কুকি গোষ্ঠীকে আলাদা বা ট্রাইব গোষ্ঠীকে আলাদা করে ভারতের ট্রাইবগুলো বা ভারতের কুকিদের সঙ্গে একত্রে এখানে মিলিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু এখানে নতুন একটি অভূতপূর্ব সম্ভাবনা, অন্যরকম কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেই পারে বলে মনে করছেন এখানে একাধিক বিশেষজ্ঞ। সব মিলিয়ে একাধিক ঘটনা অন্তত প্রমাণ করে ভারত সরকার এই মায়ানমারের ট্রাইব, আরাকান আর্মি, ভারতের 7 সিস্টার্স মণিপুর এবং মিজোরামকে নিয়ে অত্যন্ত তৎপরতা দেখাচ্ছে এবং হয়তো এমন কিছু ভাবছে যা হয়তো আমরা বুঝতেও পারছি না। তবে এই নিয়ে আরো ভিডিও আমি বানাবো, আপডেটেড কোনো তথ্য হলে আমি নিঃসন্দেহে জানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আপনারা মানে কমেন্টে জানাবেন ভারতের কি এবার চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত না উচিত না, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর।